আজকে খুব গুরুত্বপূর্ণ একটা স্টককে নিয়ে আলোচনা করব আমাদের মার্কেটের ক্ষেত্রে। স্টকটা এখন না হয় বুঝতে পারছি শেয়ার বাজার বেশ কিছুদিন ধরে পড়ছে এবং টেনশনে রয়েছে অনেকে যারা ইনভেস্ট রয়েছেন, কিন্তু সেসব তো নয়, একটা মানলাম একটা কতগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে রয়েছে, যেটা নিয়ে আগে ভিডিও করেছি। কিন্তু যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পার্টিকুলার কোম্পানিটা যেদিন থেকে এনলিস্টেড হয়েছে সেদিন থেকে কনস্ট্যান্টলি পড়ে চলেছে। মানে আমি যদি ম্যাক্সিমাম রিটার্ন দেখি তাহলে দেখবো -27% ডাউন হয়ে গেছে। এই যে স্টকটা এতটা ডাউন হয়ে গেছে, একেবারে পড়েই চলেছে। বিগত এক বছরে যদি রিটার্ন দেখি সেখানেও দেখবো মাইনাস হয়েছে 14%। এই যে কনস্ট্যান্টলি পড়ে চলেছে স্টকটা, এবং পড়ে এমন জায়গায় চলে যাচ্ছে যে স্টকটা কিন্তু একেবারে যারা ইনভেস্টেড সকলে নেগেটিভ এবং প্যানিকড, তারা রীতিমতো। এবং এক একজন এমনও করেছেন যারা পোর্টফোলিওর 25% মতো 20% ইনভেস্ট করে দিয়েছেন শুধু একটা কোম্পানিতে। কেন? কোম্পানিটা সেমিকন্ডাক্টর সেক্টর রয়েছে, কোম্পানিটা ইএমএস সেক্টরের মধ্যে রয়েছে, কোম্পানিটা প্রিন্টার সার্কিট বোর্ড বক্স বিল্ডিং এর উপরে কাজকর্ম করছে। কোম্পানির ফিউচার পোটেনশিয়াল ক্যাপাবিলিটি দারুণ বলে মনে করে নিয়েছে, এবং সঙ্গে আরেকটা জিনিস মনে করছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট সাপোর্ট। এটাও একটা বড় ব্যাপার রয়েছে, যেহেতু ইএমএস সেক্টরে গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে। যখন কোম্পানিটা এনলিস্টেড হয়েছিল তখন থেকে কোম্পানিটা কিন্তু বিরাট বড় একটা প্রত্যাশা নিয়ে কাজ শুরু করেছিল, প্রচুর এক্সিকিউশন অর্ডার ছিল, অ্যারোস্পেস ডিফেন্সের ওপরে কিন্তু কোম্পানিটার বেশ বড় একটা ভূমিকা রয়েছে। তো এতগুলো পজিটিভিটি যেখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটার ক্ষেত্রে, সেখানে সেই পার্টিকুলার কোম্পানি কেন পড়ছে? আজকের ভিডিওর মধ্যে যেটা কথা বলা রয়েছে সেটা প্রথম ঘটনা, সেটা হচ্ছে কোম্পানিটা কেন পড়ছে। 2 নম্বর, কোম্পানির ফিউচার প্রসপেক্ট কি রয়েছে। তৃতীয়ত, যারা কিনে রেখেছেন তাদের কি করা উচিত। চতুর্থত, যারা নতুন কিনতে চলেছেন তাদের কি এটা অপরচুনিটি, নাকি এটা আরেকটা বড় ট্র্যাপ তৈরি করতে চলেছে। যারা তো কিনে ফেলেছেন তারা তো শেষ, আর কিছু করার নেই, কিন্তু নতুন করে যারা ঢুকছেন তারা কি করবে। তাহলে এইটা নিয়ে কিন্তু গোটা ভিডিওটা রয়েছে। নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, কারণ সাবস্ক্রাইব করে রাখলে তবেই এই ধরনের ইনফরমেশন অ্যানালিসিসগুলো আপনার নজরে আসবে এবং আপডেট হতে পারবেন প্রতিদিনের মতো। সেটা কিন্তু খুব জরুরি। আমি যে কথা আজকে বলছি খুব গুরুত্বপূর্ণ, কতগুলো পয়েন্ট মন দিয়ে শোনার চেষ্টা করুন। কোম্পানিটার নাম কি? সায়ান ডিএলএম। সায়ান ডিএলএমকে নিয়ে একাধিকবার বলেছি, ভ্যালুয়েশন দুরন্ত জায়গা, ভ্যালুয়েশনে কোনো কথা হবে না। আবার কারণ এই রকম অবস্থায় অন্য কোনো পির যে কোম্পানিগুলো রয়েছে কোনোটাই ভ্যালুয়েশন সুন্দর জায়গায় নেই। কিন্তু প্রশ্ন আসছে, এর মধ্যে এমন কি নেগেটিভিটি রয়েছে? প্রথম যে ঘটনা বলা সেটা হচ্ছে গ্রোথ লেভেল কিন্তু অনেকটা পড়ে গেছে। গ্রোথ পড়ে গেছে মানে আমরা দেখতে পেয়েছি যে গ্রোথটা এক্সপেকটেশন ছিল, সেই গ্রোথ কিন্তু দেখাতে পারছে না। অর্থাৎ এক্সপেকটেশনের সঙ্গে রিয়েলিটির মধ্যে একটা অমিল দেখতে পাচ্ছি। জানি কি বলবো, গ্রোথ স্লো ডাউন হয়ে গেছে, যার সঙ্গে এক্সপেকটেশন হাই রয়েছে, সে একটা ব্যাপার রয়েছে। যে কোম্পানিটা হাই গ্রোথ এই ডিফেন্স সেক্টরে কাজ করে, অ্যারোস্পেস ইএমএস এর উপর কাজ করছে, তার দেখতে পাচ্ছি রেভিনিউ 32% ডাউন হয়ে গেছে। আমরা যদি এবিটা দিয়ে দেখি সেটা দেখবো কি, সেটা দেখবো 19%। এখন যদি আমি বলি রেভিনিউ গ্রোথ 32% ডিক্রিজ করা মানে কি খারাপ? না, এখনই এমন অবস্থা নয়। রেভিনিউ গ্রোথকে আমি এখনো স্টেডি বলবো, কিন্তু যেটা এক্সপেকটেশন ছিল হাই রেভিনিউ গ্রোথ বিরাট জাম্প করবে, সেটা কিন্তু হয়নি। এবারে আরেকটা জিনিস বলবো, মার্জিন এক্সপ্যানশন কিন্তু তুলনামূলক স্লো। 3 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে অর্ডার ইনফ্লো যেরকম আগে হচ্ছিল তার তুলনায় এখন কিন্তু অনেক কমে গেছে। অর্ডার ইনফ্লো পরিমাণটা কম থাকাটাও আরেকটা নেগেটিভ পয়েন্ট এক্ষেত্রে। অর্থাৎ বাস্তব এবং যেটা গ্রোথ এক্সপেকটেশন দুটোর মধ্যে কিন্তু অনেকটা ফারাক এই কোম্পানিটাকে কনস্ট্যান্টলি সেল করতে বাধ্য করছে। যেদিন থেকে ইন্ডাস্ট্রিতে তার থেকে আজ পর্যন্ত 27% কমে যাওয়ার পিছনে কারণ হচ্ছে এই একটা বড় কারণ। 2 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ভ্যালুয়েশন ডিরেটিং। কেন ভ্যালুয়েশন ডিরেটিং কথাটা বলছি সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে প্রথম যে পয়েন্টের কথা আমি বলছিলাম সেটা হচ্ছে এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু কোম্পানিটা সেরকমভাবে দেখাতে পারেনি। সেকেন্ড ওয়ান হচ্ছে ভ্যালুয়েশন যেটা, সেটা হচ্ছে ডিরেটিং। এই যে ভ্যালুয়েশন ডিরেটিং কথাটা বলছি মানেটা কি? ভ্যালুয়েশন যখন এনলিস্ট হয় তখন ছিল বিরাট ভ্যালুয়েশন। কেন ভ্যালুয়েশন হাই ছিল? কারণ অর্ডার এক্সিকিউশন লেভেল ভালো ছিল, কোম্পানি অ্যারোস্পেসের উপর বেশ কিছু অর্ডার পেয়েছিল, কিন্তু দেখা গেল সেগুলো ডেলিভারি করতে পারছে না। অরিজিনাল যেটা এক্সপেকটেশন সেই তুলনায় অনেক বেশি মাত্রায় কিন্তু, যেটা আমি বলছিলাম বেশি, ভ্যালুয়েশন খুব হাই হয়ে গেছিলো। ফলে যে কোম্পানিটার ডিফেন্স থিম ছিল, কিংবা মেক ইন ইন্ডিয়া যে এক্সপেকটেশন ছিল, মেক ইন ইন্ডিয়ার যে প্রোপাগ্যান্ডাটা সঙ্গে ছিল, কিংবা অর্ডার বুক বিরাট বড় ছিল, সে কোনোটাই কিন্তু সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারিনি। এটার জন্য কিন্তু একটা বড় পয়েন্ট যেটাকে আমরা বলছি লিস্টিং, একে বলতে আমরা লিস্টিংয়ে কিন্তু প্রিমিয়াম লেভেলের রিলিস্টিং হয়েছিল। প্রিমিয়াম লেভেল যখন লিস্টিং হয় তখন কিন্তু এক্সপেকটেশন যে সমস্ত ওরা দেখিয়েছিলেন সেই তুলনায়
এখন এক্সিকিউশনে কম থাকার কারণে কিন্তু সেল আউট হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল। তৃতীয় যে পয়েন্টটার কথা আমি বলবো সেটা হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোর সঙ্গে রিপোর্টেড প্রফিটের মধ্যে কিন্তু একটা পার্থক্য দেখছি, অর্থাৎ এই কোম্পানির যে ক্যাশ ফ্লো ভার্সেস এর যে রিপোর্টেড প্রফিট, এটার মধ্যে কিন্তু একটা কি বলবো গরমিল বলছি না, কিন্তু আমি বলতে চাইছি যে এক্সপেকটেশন অনুযায়ী ঠিক মতো কাজটা করা যায়নি। এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। কেন বলছি, আমাদের এই ধরনের কোম্পানিগুলো যেগুলো ইএমএস সেক্টরে কাজ করে, এই কোম্পানিগুলো সব থেকে বড় জিনিস যেটা লাগে সেটা হচ্ছে হেভি ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটালটা যদি হাই না হয় তাহলে কিন্তু হবে না। 2 নম্বর যে পয়েন্টের কথা আমি বলবো, প্রথম হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল হাই থাকতে হবে, সেকেন্ড হচ্ছে ইনভেন্টরি বিল্ড আপ। ইনভেন্টরি বিল্ড আপ মানে ইনভেন্টরি প্রচুর মাল দরকার। আমি যেটা কথা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি পেন। এই কোম্পানি যে রয়েছে, সাধারণ কোম্পানি 10টা 20টা 25 50 1 লক্ষ করে পেনের অর্ডার পায়, সেই মতো তৈরি করে দেয়। সেই কোম্পানি যখন এমনই সেক্টর ইএমএস সেক্টরে ঢুকলো, এদের প্রচুর চিপ লাগছে, প্রচুর ডিজাইনিং র মেটেরিয়াল লাগছে, সব কিছু লাগছে, এবং একসঙ্গে 1 থেকে 10 লক্ষ অর্ডার একসঙ্গে আসছে। যখন এত অর্ডার একসঙ্গে চলে আসছে, তখন এই কোম্পানির পক্ষে ধার দেনা করতে হচ্ছে, কিংবা এমন অবস্থা হচ্ছে যে সেই লেভেল দেখাতে পারছে না। ফলে রিসিভেবলসের মধ্যে কিন্তু এদের একটা রিসিভেবল সাইকেলস, আমি বলবো কথাটাকে, শুধু রিসিভেবলস নয়, রিসিভেবল সাইকেলসটা অনেক লং হয়ে যাচ্ছে। ফলে আলটিমেটলি ইনভেস্টাররা যারা শর্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখছে, তারা কিন্তু ব্যাপারটাকে মনে করছে যে কোথায় কিছু তো দেখাতে পারছে না, কিন্তু এগুলো লং টার্ম লাগে, চট করে কিছু হবার নয়। সুতরাং এই পয়েন্টটা কিন্তু দেখবার ব্যাপার রয়ে গেছে। ক্যাশ ফ্লোর সঙ্গে যে রিপোর্টেড প্রফিট, সেটার মধ্যে এটা একটা কি বলবো পার্থক্য দেখতে পাচ্ছি আমরা। একটা পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে কি, সেই পয়েন্টটাকে আমি বলছি, সেটা হচ্ছে স্মার্ট মানি আউটফ্লো। এই যে স্মার্ট মানি আউটফ্লো কথাটার মধ্যে স্মার্ট মানি আউটফ্লো বলতে পারি, অথবা আমি বলতে পারি এটাকে রোটেশন বলতে পারি, আরো ভালো শব্দ এটা, রোটেশন। এই যে স্মার্ট মানি রোটেশন কথাটার মধ্যে কিন্তু একটা গুরুত্ব রয়েছে। কেন আমি বলছি সে কথা, এবার একটু মন দিয়ে বোঝা যাবে। স্মার্ট মানি রোটেশন মানে যে যখন ইনভেস্টাররা হয়েছিলেন, সে সময় ডিফেন্স সেক্টর ইএমএস সেক্টরের মার্কেট ছিল, কিন্তু এখন যারা ইনভেস্টর রয়েছে, তাদের শুধু এফআইআর কথা বলছি না, আমাদের যারা ডোমেস্টিক ইনভেস্টর তাদের কথাও বলছি, তারা কিন্তু এখান থেকে শিফট করছে, টাকাগুলো তুলে নিয়ে গিয়ে এমন সেক্টরে লাগাচ্ছে যেটা বার্নিং সেক্টর, মানে এখন ইনভেস্ট করলে চট জলদি একটা প্রফিট পাবো। তো সেই কারণের জন্য কিন্তু এই সেক্টর থেকে টাকাটা উঠে যাচ্ছে। এই জন্য আমি বলছি স্মার্ট মানি এফআইআইকেই লক্ষ্য করে নর্মালি বলা হয়, কিন্তু এক্ষেত্রে আমি ডোমেস্টিক অনেক ইনভেস্টরকেও দেখছি এখান থেকে এক্সিট করে যেতে। ফলে এইটা কিন্তু একটা ব্যাপার। তাহলে এইগুলো সব বোঝা গেল। এবারে প্রশ্ন আসলো, তাহলে এটা কত সাংঘাতিক জায়গায় দাঁড়াচ্ছে, যেটা আমি শুরুতে বলেছিলাম, এক্সিট করবো কিনা, বা যারা এক্সিট রয়েছে হোল্ড, তারা কি করবে, নতুন কিনবে কিনা। প্রথম হচ্ছে ফিউচার এই কোম্পানি ভালো করতে পারে। ভালো করা মানে কি, 27% ডাউন হয়েছে, মানে অন্তত মানে সিএজিআরকে রাখতে হবে 35। তাহলে 35 থেকে 40 সিএজিআর রাখা কি সম্ভব? তার উত্তর হচ্ছে স্ট্রেট নো, একেবারেই সম্ভব না। তাহলে এখন কি অবস্থা? তাহলে এখন পরিস্থিতি এমন যে কোম্পানি গ্রোথ যদি দেখায়ও, আগামী 2-3 বছরের মধ্যে কিছু দেখাবে না। এবার তৃতীয়ত, গ্রোথ দেখালো না, কোম্পানি ফ্ল্যাট মুভমেন্ট করলো, 3-4 বছর টাকাটা আপনার আটকে গেল, এবং 4-5 বছর পরে আপনি চিন্তা ভাবনা করলেন যে তাহলে আমার এটা লস হয়ে গেল, একটা অন্য জায়গায় রাখলে প্রফিট পেতাম। এই চিন্তা ভাবনা যদি থাকে অ্যাজ এ ট্রেডার কনসেপ্ট, তাহলে আপনার এক্ষুনি এক্সিট করা উচিত। এক্সিট পলিসিটা আমি লাস্টে বলছি, বেশ ইন্টারেস্টিং এক্সিট পলিসি বলবো। তার আগে আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে কোম্পানির আর্নিং কিন্তু আমি একবারও নেগেটিভ বলছি না। কোম্পানি আর্নিং রয়েছে, কিছুটা পড়তে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, কিন্তু আর্নিং গ্রোথ সাস্টেইন রয়েছে কিছু কম বেশি, কিছুটা পড়েছে, আবার দেখবেন নেক্সট কোয়ার্টারে উঠে যাচ্ছে। আরেকটা বলবো, ভ্যালুয়েশন অন্যান্য কোম্পানির তুলনায় যথেষ্ট ভালো ভ্যালুয়েশনটা দুরন্ত রয়েছে। ন্যাচারালি যেটা শুরুতে হয়েছিল লিস্টিংয়ের সময় ভ্যালুয়েশন হাই, কিন্তু এখন ভ্যালুয়েশন কিন্তু একটা স্ট্যান্ডার্ড জায়গায় চলে গেছে, এবং এক্সপেক্ট করা হচ্ছে যে এই ভ্যালুয়েশনে কিন্তু খুব ঠিকঠাক। এবার আসছি তৃতীয় কথার দিকে, সেটাও গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা কি জিনিস, সেটা হচ্ছে কোম্পানির যে ফিউচারিস্টিক বিজনেস অ্যাপ্রোচ, সেটা খুব ভালো রয়েছে। ফলে অ্যারোস্পেস রিলেটেড কাজকর্ম, সেমিকন্ডাক্টর ডাইরেক্টলি কোম্পানি কাজ করছে না, কিন্তু চিপ ডিজাইনিং রিলেটেড কাজের সঙ্গেও ডাইরেক্ট নয় ইনডাইরেক্টলি ইনভলভ রয়েছে। যে পিসিবিগুলো তৈরি করছে, সেখানে সেমিকন্ডাক্টরের ডিমান্ড যখন বাড়বে, এই কোম্পানির আপসে অটোমেটিক ডিমান্ড বেড়ে যাবে। তাহলে এগুলো হয়ে গেল একটা সাইড। এবার এরপরের প্রশ্ন আসছে নতুন এন্ট্রির কথা, এটা আমি পরে বলছি। তার আগে যারা রয়েছে তারা কি করবে, যদি লং রান চিন্তা ভাবনা হয়। লং রানের দুটো অ্যাপ্রোচকে আমি বলতে পারি, স্ট্র্যাটেজি বলতে পারি। প্রথম হচ্ছে, লং রানের ক্ষেত্রে বিরাট কিছু লাভ নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি কোম্পানিটা মোটামুটি রাখতে চান,
30-50%, 30-50% এই মুহূর্তে প্রফিট বুক করে নেওয়া যেতে পারে। এটা আমি বলছি নো বাই সেল রেকমেন্ডেশন। নো বাই সেল রেকমেন্ডেশন বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইউরসেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। কোম্পানি কোনো পাস্টের রিটার্নই নেই, সুতরাং কোনো ব্যাপার নয়। ব্যাপার যেটা আসছে সেটা হচ্ছে কি, প্রথম ঘটনা 30-50% ট্রিম করা যেতে পারে, বাকিটাকে হোল্ড করুন কিছু সময় ধরে, এবং নেক্সট 2টো কোয়ার্টার আমরা দেখব, তারপরে ডিসিশন নেব, ফাইনাল ডিসিশন। 2টো কোয়ার্টার রেজাল্ট খারাপ করলে তখন আমাদের কিন্তু এক্সিট করার একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে উইথ লস মেবি। লস তো অফকোর্স যে যা কিনেছেন সব লসেই থাকার কথা ম্যাক্সিমাম। এনিওয়ে, এটা হয়ে গেল ব্যাপার। এবারে আসছি বাই হোল্ড সেলের গল্পগুলো। প্রথম ঘটনা সেটা কি হচ্ছে? প্রথম ঘটনা, কোম্পানির ক্ষেত্রে এই মুহূর্তে নতুন কেউ ইনভেস্ট করার দরকার নেই। কেন করার দরকার নেই? কোম্পানি এখনও সেই গ্রোথ যেটা শুরু করেছিল, এখন সেই গ্রোথ লেভেল নেই। তখন একটা গ্রোথের একটা বড় ব্যাপার ছিল, কিন্তু এখন সেটা নেই। অর্ডার এক্সিকিউশন লেভেল ডিলে হচ্ছে এবং এটা আলটিমেটলি নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো আমি মনে করছি এই মুহূর্তে না নেওয়াটাই নতুনদের পক্ষে ভালো। যারা রয়ে গেছে তাদের তো বলে দিলাম, যারা নতুনরা তাদের কথা নিয়ে বলে দিলাম। এইবার আসছি লাস্ট কথাতে, আমি কি মনে করছি বলতে, ফিউচারের ক্ষেত্রে কোনো ফাইনাল কিছু আছে কিনা। একদম স্ট্রেট কথা বলি, যে শুরুটা যেভাবে করেছিল কোম্পানি, আমরা অ্যারোস্পেস ডিফেন্সে দেখেছিলাম একটা বড় মাত্রা ব্যাপার, কিন্তু এখন দেখতে পাচ্ছি সেখানে তেমন কিছু পজিটিভিটি নেই। মার্জিন এক্সপ্যানশন কমে গেছে, স্লো হয়ে গেছে, অর্ডার ইনফ্লোটার পরিমাণ কম, এবং যেগুলো অর্ডার পেয়েছে সেগুলো কিন্তু এখন দিতে উঠতে পারিনি সব। সেই জন্য একটা বড় ফাঁক আমি দেখতে পাচ্ছি আমাদের এক্সপেকটেশন তুলনায়। সেই জন্য আমি নিজস্বভাবে মনে করি নতুন অ্যাডিশন করার মতো পরিস্থিতি নয় এখন। কোম্পানি শুধু অবজারভেশন সিচুয়েশন, এবং অফকোর্স পোর্টফোলিও যেন 5% বেশি কারোর কাছে না থাকে, তাহলে পরিগণিত হবে।